আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে দর্শক, আজকে যে তথ্য দিয়ে আপনাদেরকে আমরা আমাদের পরিবেশনা শুরু করব তা শুনলে হয়তোবা আপনাদের গায়ের লোম খাড়া দিয়ে উঠবে। দর্শক, খলিফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তখতে ছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোথাও সেনা পাঠানোর চিন্তা করতেন অথবা কোথাও যদি সেনা পাঠাতেন, আর যে দেশের বিপক্ষে সেনা পাঠাচ্ছেন সেখানে যদি এই মেসেজটা চলে যায় তাহলে তারা সবাই কিন্তু নড়ে বসে। দর্শক, ঠিক এরকমই একটা কাজ হচ্ছে আজকে রাতের মধ্যেই ইরানের পক্ষ থেকে। ইরানের সুপ্রিম লিডার মোজতবা আলী খামেনি তিনি এক গোপন নির্দেশ দিয়েছেন, যে নির্দেশটি কিন্তু আর গোপন থাকেনি, সেটা অনেক জায়গায় কিন্তু প্রকাশিত হয়ে গেছে। যদিও বিশ্বের বড় বড় গণমাধ্যমে সেটা এখনো পর্যন্ত ফলাও করে প্রচার হয়নি, সেটা অনেক দেশের মনে কিন্তু এখন আতঙ্ক বিরাজ করছে তার এক নির্দেশে। দর্শক, কি সেই নির্দেশ, সে কথাটা বলার বা শোনার আগেই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং আমাদের তথ্যগুলো যাতে আরো মানুষের কাছে দ্রুত পৌঁছে যায় সেজন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। দর্শক, এবার শুরু করছি সেই নির্দেশনামা নিয়ে। প্রিয় দর্শক, নির্দেশটা কিন্তু গতকালই আসে। আমরা একটু বলে রাখি, আমরা অনেক তথ্য আপনাদেরকে দেই, হয়তোবা তথ্যের উৎস আপনাদেরকে বলি না, কারণ তথ্যের উৎস যদি আমরা ফলো করে প্রচার করে ফেলি তাহলে আমরা আর সেকেন্ড বার ওখান থেকে তথ্য পেতে আমাদের অনেক কষ্ট হয় বা অনেক সময় পাইও না। সেজন্য তথ্যের উৎসগুলো আপনাদের সামনে বলি না, তবে আপনাদেরকে আমরা বলবো একটি কথা শুধু, যে আমাদের তথ্যগুলি আপনারা মিলিয়ে দেখবেন অথবা ধৈর্য ধরে দেখবেন যে আমাদের পরপর আর অনেকগুলি চ্যানেলে, বিশেষ করে আন্তর্জাতিক চ্যানেলগুলো কিন্তু আমাদের কথাগুলি ফলো করে একদম ডেসিগনেশন দিয়ে প্রমাণ সহ ফলো করে প্রচার করে। কিন্তু আমরা আপনাদেরকে যে তথ্যগুলো আগেভাগে দিয়ে দিই সেজন্য আমরা আপনাদেরকে উৎসটা বলতে পারি না। দর্শক, আজও ইরানের একটা উৎস থেকে আমাদের তথ্য এসেছে, তা হলো গতকাল রাত্রে কিন্তু মোস্তফা আলী খামেনি, যিনি বর্তমানে ইরানের সুপ্রিম লিডার, যিনি মাঠের যোদ্ধা থেকে আস্তে আস্তে উপরে উঠে এসেছেন, সেই অকুতোভয় লিডার, যিনি খুব কম কথা বলেন এবং তেমন একটা দৃশ্যপটে তাকে দেখা যায় না এ পর্যন্ত। আপনারা দেখেছেন ইরানের তিনি সুপ্রিম লিডার হওয়ার পর থেকে এ পর্যন্ত কোথাও তিনি কোনোভাবে সংবাদ ব্রিফ করেছেন এ ধরনের কোনো নজির এখনো পর্যন্ত নেই। ডোনাল্ড ট্রাম্প তার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে গেছেন কিছুদিন আগে, কিন্তু তিনি তার সাথে দেখা করবেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য ইরান থেকে বা কোনো গণমাধ্যম থেকে পাওয়া যায়নি। দর্শক, সেই পর্দার আড়ালে থাকা ইরানের সুপ্রিম লিডার মোস্তফা আলী খামেনির নির্দেশেই কাল রাতেই কিন্তু লেবাননে ঘটে গেছে এক কাল বিজয়ী ঘটনা। সরাসরি সেই কাল বিজয়ী ঘটনাটা আপনাদেরকে আমরা এখন বলছি। ইরানের পক্ষ থেকে ইরানের স্পেশাল কিছু কমান্ডার পাঠানো হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে এবং তারা সেখানে পৌঁছে গিয়েই লেবাননের দক্ষিণাঞ্চলের যুদ্ধের দায়িত্ব হাতে নিয়ে নিয়েছেন। দর্শক, আমার এই কথাগুলি শুধু আমার নয়, আজকে হিব্রু ভাষায় প্রকাশিত খোদ ইসরায়েলের একটা গণমাধ্যমের কথা। যদিও কথাগুলো আমরা অন্যভাবে পেয়েছি, কিন্তু যেহেতু ইসরায়েল নিজেই বলছে কথা, সেটা অবশ্যই কোনোভাবেই বরদাস্ত করা যায় না। দর্শক, আপনারা জানেন যে আমেরিকার সাথে যখন চুক্তি হয়েছে, চুক্তিপত্রের 13 নম্বর ইস্যুটা, সেখানে স্পষ্টভাবে ইরান উল্লেখ করেছে যে লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধ যদি স্থায়ীভাবে বন্ধ না হয় তাহলে ইরান এই চুক্তিতে স্বাক্ষর করবে না এবং লেবানন যুদ্ধ বন্ধের দায়িত্ব আমেরিকা নিয়েই কিন্তু চুক্তিটা হয়েছে। কিন্তু চুক্তি হওয়া বাকি আর লেবাননে নেতাকর্মীর আক্রমণ করা বাকি নেই। চুক্তি করার একদিন পার না হতেই, 24 ঘন্টা পার না হতেই লেবাননে মুহুর্মুহু আক্রমণ করেছে নেতাকর্মীর বাহিনী। আজও সে আক্রমণ অব্যাহত আছে। আপনারা শুনেছেন গতকাল প্রায় 50
জনের অধিক লোক নিহত হয়েছে লেবাননে, এবং সে আক্রমণ আরো ত্বরান্বিত করেছে। আজকে বিভিন্ন ফ্রন্টে লেবাননে তারা আক্রমণ চালিয়ে আসছেন, এবং তিনি সরাসরি ঘোষণা দিয়েছেন যে তিনি এই চুক্তি মানেন না, এবং লেবাননে আক্রমণ করার তার বৈধ অধিকার রয়েছে। দর্শক, এরপর পরই কিন্তু সুপ্রিম লিডার খামেনির পক্ষ থেকে, অর্থাৎ মোস্তফা আলী খামেনির পক্ষ থেকে এই নির্দেশটি আসে। লেবাননের দক্ষিণ সীমান্তে যখন ইরানি কমান্ডাররা তাদের দায়িত্ব হাতে নেয়, পুরো অঞ্চল যখন তাদের নিয়ন্ত্রণে কাজ শুরু করে, ঠিক তখনই শিরদাঁড়া খাড়া হয়ে যায় দখলদার রাষ্ট্রের কমান্ডারদের। আপনারা দেখেছেন আজই বিভিন্ন চ্যানেলে ভূখণ্ড করে প্রকাশ করছে যে দখলদার রাষ্ট্রের একজন শীর্ষ কমান্ডার, যিনি লেফটেন্যান্ট কর্নেল, তাদের সম্ভবত 56 ব্রিগেডের কমান্ডার, তিনি মেবি 56 অথবা 58 ব্রিগেডের কমান্ডার, যার হাতে 2024 সালে ফিলিস্তিনের একটা শিশু সহ, যার নাম ছিল হিন্দ রজব, একটা মেয়ে শিশু, সেই শিশু সহ তার পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়। এবং মৃত্যুর পূর্বে শিশুটি ফোন কল করেছিল রেড ক্রিস দপ্তরে। সেখান থেকে যখন অ্যাম্বুলেন্সে উদ্ধার করতে আসা হয়, তারা দেখে যে মাত্র 10 থেকে 12 গজ দূর থেকে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে সরাসরি ব্রাশ ফায়ার করে তাদেরকে হত্যা করা হয়। এবং ওই পরিবারের পুরো সদস্য, তাদের ব্যবহার করা গাড়ির মধ্যে তারা ছিল, তারা সম্ভবত কোনো নিরাপত্তার উদ্দেশ্যে যাচ্ছিল, ঠিক সেখানে কিন্তু ব্রাশ ফায়ার করে তাদেরকে হত্যা করা হয়। ফায়ারিং চলাকালে শিশুটি যে আত্মনাদ করে রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন এই দুর্যোগ ব্যবস্থাপনা যারা সহায়তা করে, প্রাণ বাঁচানোর জন্য সে সহায়তা চেয়েছিল, তার এই সহায়তার কান্নাগুলি এখনো পর্যন্ত সারা পৃথিবীতে ভাইরাল হয়ে মানুষের হৃদয়ে ভাসছে। দর্শক, দখলদার রাষ্ট্রের এই জঘন্য কমান্ডারের হাত থেকে বাঁচেনি সেদিন এই ছোট্ট মেয়ে শিশুটি। তাকেও 7.2 বুলেট দিয়ে ধ্বংস করে দেওয়া হয় তার বুক। উদ্ধার করতে যাওয়া যে দুজন কর্মী রেড ক্রিসেন্টে, তাদেরকেও কিন্তু গুলি করে, সরাসরি সামনে থেকে গুলি করে হত্যা করা হয়, এবং তাদের লাশকে পর্যন্ত কেউ আনতে পারেনি। দর্শক, ইরানি কমান্ডার যখন দায়িত্ব হাতে নেই, ঠিক আজকেই দখলদারের সেই কমান্ডার, যার হাতে ফিলিস্তিনের পরিবারটি ব্রাশ ফায়ারে উড়ে গেছিল, সে কমান্ডার সহ তার সহকারীরা সবাই ঠিক এই একই ট্যাঙ্কের মধ্যে তারা সব জ্বলে পড়ে ছাই হয়ে যায়। হিজবুল্লাহ সদস্যরা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল মারে তাদের সেই ট্যাঙ্কে। যে ট্যাঙ্ক তারা ব্যবহার করছিল, সেই একই ট্যাঙ্কে তারা 2024 সালে তখন ফিলিস্তিনের বিরুদ্ধে ব্যবহার করে হিন্দ রজবের পরিবারটাকে শেষ করে দিয়েছিল অত্যন্ত নির্মমতার। ঠিক একই ট্যাঙ্কের মধ্যে আজও তারা ছিল, লেবাননে তারা আক্রমণ চালাচ্ছে, আগ্রাসন চালাচ্ছে। ঠিক এই মুহূর্তে তাদের কমান্ডার শেষ, ট্যাঙ্কও শেষ। সেই কমান্ডারের নামটা আমরা আপনাদেরকে জানাবো। আমি ঠিক নামটা এখন আপনাদের সামনে স্মরণ করতে পারছি না। যখন দখলদার রাষ্ট্রে খবরটি চলে আসে, তখন দখলদার রাষ্ট্রের বাকি কমান্ডারদের শিরদাঁড়ায় হিমশীতল রক্ত বয়ে যায়। তারা তখন বুঝতে শুরু করে যুদ্ধ আর আগের জায়গায় থাকবে না। এরপর নেতা কাকু কি ধরনের পলিসি অ্যাপ্লাই করে, সেটা এখন দেখার বিষয়। দর্শক, ভেতরে ভেতরে মধ্যপ্রাচ্যে থাকা বেঈমান রাষ্ট্রগুলি কিন্তু তাদের সময় গণা শুরু করেছে। যারা প্রথম থেকেই বেঈমানি করছে, এখন পর্যন্ত তারা চুপ করে আছে, সময় পেলে আবার বেঈমানি সুযোগ নেবে। তাদের জন্য ইরানের পক্ষ থেকে বা ইরানের বলের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা আসে, সেটা আমরা ক্লিয়ার করে এখন আপনাদেরকে বলতে পারছি না, তবে ধারণা করা হচ্ছে কিছু একটা হতে পারে। এদিকে লেবানন আক্রমণ বন্ধ না হলে ইরান স্পষ্ট ঘোষণা দিয়েছে তারা হয়তো এই চুক্তি ঘোষণা দিয়ে অমান্য করবে।
এবং পুনরায় তারা যুদ্ধ শুরু করবে। দর্শক, আরেকটা তথ্য দিয়ে আজকে ইরানের প্রসঙ্গটা এখানে টানবো। এরপর আসবো আমাদের বাংলাদেশের তথ্য নিয়ে। আজকে বিভিন্ন চ্যানেলে ফলো করে প্রচার করা হচ্ছে যে ইরানের হামলায় আমেরিকার ঘাঁটিগুলি তছনছ। আরেক চ্যানেলে প্রকাশ করছে যে ইরানের কমান্ডো বাহিনী সরাসরি বিমান নিয়ে আমেরিকান ঘাঁটিতে উচ্চ পরিমাণ বর্ষণ করেছে, ইত্যাদি ইত্যাদি, ব্লা ব্লা ব্লা। কিন্তু আসল বিষয় হলো, আজকে ইরানের পক্ষ থেকে আমেরিকার কোনো ঘাঁটিতে আক্রমণ করা হয়নি। অর্থাৎ মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার কোনো ঘাঁটিতে ইরানের পক্ষ থেকে আজকে আক্রমণ করা হয়নি। ইরান এখন আমেরিকার দিকে তাকিয়ে আছে যে আমেরিকা যে চুক্তিতে যে কথাগুলো স্বীকার করেছে সেগুলি তারা মান্য করে কি না। অর্থাৎ লেবানন, ইয়েমেন এবং গাজা সবগুলো ফ্রন্টে যদি যুদ্ধ বন্ধ না হয়, তাহলে এরপর ইরান কিন্তু হয়তোবা আমেরিকাকে আর টাইম দিবে না। অলরেডি ইরান কাউন্টডাউন শুরু করে দিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যায় কিনা তার কোনো নিশ্চয়তা নেই, কারণ লেবাননের যুদ্ধ বন্ধ হয়নি। লেবানন যদি যুদ্ধ বন্ধ না হয় তাহলে ইরান জেনেভা দিয়ে কোনো লাভ হবে না। ইরান হয়তো এই চুক্তি মানবে না। দর্শক, ইরানের একটা নীতি হলো, ইরান নিজেই কোনো দোষ করে নিজেকে বিপদে ফেলবে না। ইরান আগে ভাগে এখন চুক্তির মতো আমেরিকা যদি কাজ না করে, তখন হয়তোবা আমেরিকার সাথে চুক্তি থেকে বেরিয়ে গিয়ে আমেরিকার ঘাঁটিতে আক্রমণ করতে পারে। কিন্তু চুক্তি থাকা অবস্থায় চুক্তি থেকে বের না হয়ে আমেরিকার ঘাঁটিতে ইরান এখন আক্রমণ করবে না। এটা হচ্ছে আসলে নীতি, এটা হচ্ছে ইরানিদের চরিত্র। ইরানিরা কখনো বিকল্প পথ বা পিছনের দরজা তারা ব্যবহার করে না। তারা সবসময় সরাসরি সামনে খেলতে প্রস্তুত এবং তারা ওপেনলি আমেরিকার সাথে ডিক্লারেশন দিয়ে কিন্তু মাঠে নামবে। আজও হুজবুস পলানি খোলা আছে, হুজবুস পলানি কিন্তু বন্ধ হয়নি। হুজবুস পলানি বন্ধ করেছে বলে যে ধরনের ঘোষণাগুলো এসেছে সেগুলো কিন্তু সম্পূর্ণ সত্য নয়। হুজবুস পলানি দিয়ে আজও জাহাজের লাইন একটার পর একটা পার হচ্ছে। আমেরিকাও কিন্তু হুজবুস পলানিতে ব্লক খোলা রেখেছে, ইরানও হুজবুস পলানি থেকে কোনো রকমের ব্লক দেয়নি। এইসব খবরগুলো কিন্তু যদিও বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে, ওটা কিন্তু আসলে সততা কতটুকু আছে প্রিয় দর্শক আপনারা যাচাই করবেন। দর্শক, এবার আসছি আমরা বাংলাদেশের বিষয়ে। আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন এবং সেখানে তিনি একদিন থাকার পর পরবর্তী দিন তিনি চীন সফরে যাবেন। অর্থাৎ 22 তারিখ তিনি হয়তোবা বিকেলে বা সন্ধ্যায় অথবা রাত্রে চীন গিয়ে পৌঁছবেন। দর্শক, বাংলাদেশের প্রায় কোটি কোটি মানুষ যারা দেশের বাইরে আছে তারা এবং দেশের ভিতরে যারা আছে তারা সবাই, যদিও বাংলাদেশের মানুষকে বলা হয় 20 কোটি, আসলে 20 কোটি মানুষ বাংলাদেশের নয়, বাংলাদেশের মানুষ আরো বেশি। তার সঠিক হিসেব যদিও আমাদের হাতে এখন নেই, তবে আমরা অনুমান করে বলতেছি প্রায় 30 কোটির উপরে বা 35 কোটির কাছাকাছি হবে বাংলাদেশের জনগণ, দেশে বিদেশে সবগুলো মিলিয়ে। সবার চোখ কিন্তু এখন প্রাইম মিনিস্টার দিকে, যে তিনি প্রথম তার আসনে প্রাইম মিনিস্টার আসনে বসার পরে প্রথম তিনি বিদেশ সফরে যাচ্ছেন। এটা খুবই তাৎপর্যপূর্ণ সফর। এই সফরে কি হবে, কি নিয়ে কথা হবে, সেটা অবশ্যই সফরের পর আপনাদেরকে জানানো হবে। আগে ভাগে যারা বলছে এসব কথাগুলো তারা ধারণা করে বলছে, তারা চিন্তা করে বলছে, অথবা এই কথাগুলো হয়তো বা সঠিকতা নাও থাকতে পারে। তবে কিছু কিছু বিষয় বাস্তবতার সাথে তো মিল থাকতে পারে। তার মধ্যে এক নম্বর হচ্ছে মালয়েশিয়ায় শ্রম বাজার পুনরায় চালু করা, আর মালয়েশিয়ার সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের বিষয়টি আরো ত্বরান্বিত করা। অনুরূপভাবে চীনেও কিন্তু এ দুটো বিষয় থাকবে, বিশেষ করে চীনের ব্যবসা বাণিজ্যের কথা থাকবে। পাশাপাশি চীনের সাথে বাংলাদেশের যে সামরিক যে সমস্ত চুক্তিগুলি হওয়ার কথা আছে সেগুলো নিয়ে হয়তো বা কোনো কথা থাকতে পারে। আর আপনারা জানেন যে প্রতিটা দেশের রাষ্ট্রপ্রধানরা যখন অপর দেশের রাষ্ট্রপ্রধানের কাছে সফরে যায় বা তাদের সাথে দেখা করতে যায় বা সেখানে একটা বৈঠক হয়, 1-to-1 বা 1:2 বৈঠক যেগুলি হয়, ওইসব বৈঠকে এমন কিছু কথা থাকে যেগুলো গণমাধ্যমে কখনো প্রচার করা হয় না। আর সে কথাগুলি
আমরাও আপনাদের কাছে ফলো করে প্রচার করতে চাই না। তার কারণ হচ্ছে প্রতিটা রাষ্ট্রের কিন্তু একটা সিক্রেসি আছে, আর সিক্রেসিটাই হচ্ছে কিন্তু ওই রাষ্ট্রের নিরাপত্তা। সেই সিক্রেসি গণমাধ্যমে আসা কিন্তু ঠিক না। দর্শক, আপনারা মনে বুঝে ফেলছেন যে আমরা কি বলতে যাচ্ছি। আর শুধুমাত্র বাংলাদেশের এই 35 কোটি বা 30 কোটি লোক নয়, আমাদের পার্শ্ববর্তী অনেকগুলি রাষ্ট্র আছে, তাদের চোখও কিন্তু এখন এই তারেক রহমানের সফরের দিকে তাকিয়ে আছে। তারা অনেকে হিসেব করছে, অনেকে অনেক কিছু চিন্তা করছে, যোগ বিয়োগ শুরু হয়েছে এখন থেকে। আবার যে সমস্ত বিষয়গুলো নিয়ে তারেক রহমান মালয়েশিয়া বা চীনে হয়তো বা লাফিয়ে করবেন না, ওসব বিষয়ে তার বিরুদ্ধে প্রভাগণ্ডা আসতে পারে। সে প্রভাগণ্ডার মধ্যে হয়তো বাংলাদেশকে আবার নতুন করে কোনো ঝামেলার মধ্যে ফেলতে পারে। দর্শক, আসল কথা হলো সতর্ক থাকতে হবে, সব কথায় কান দেওয়া যাবে না, এবং সবকিছু শুনে সেটা ফলো করে প্রচার করা যাবে না। আমাদের এখন একটু ধৈর্যের সহিত আগাতে হবে, এবং যেকোনো কথা শোনার পরে, যেকোনো সংবাদ শোনার পরে কিন্তু তা নিজের মধ্যে রেখে সেটাকে যাচাই করতে হবে বা অপেক্ষা করতে হবে সঠিক তথ্যটা বা যাচাই ফলটা বের হয়ে আসার জন্য। এরপর সিদ্ধান্ত নিতে হবে, বা এরপর আপনাদের বিভিন্ন সমর্থন এবং অসমর্থনের বিষয় আছে, প্রতিবাদের বিষয় আছে, সেটা আপনারা আপনাদের গণমাধ্যমে যার যার মতো করে করতে পারবেন। দর্শক, মোট কথা হলো বাংলাদেশ এখন একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। যে সমস্যাগুলোর মধ্যে প্রধান হলো অর্থনৈতিক সমস্যা, দ্বিতীয় নম্বর সমস্যা হলো বাংলাদেশের মানুষের যে নিরাপত্তা, সে নিরাপত্তা সমস্যা, আর তৃতীয় নম্বর সমস্যা হলো বৈশ্বিক যে অবস্থা, বিশেষ করে মধ্যপ্রাচ্য। এই মধ্যপ্রাচ্যের অবস্থার সাথে সরাসরি এই তৃতীয় বিশ্ব দেশগুলো যুক্ত না থাকলেও কিন্তু সমস্যার সাথে যুক্ত আছে। কারণ মধ্যপ্রাচ্যের সমস্যা হলেই বাংলাদেশ সহ বিশ্বের সব দেশের কিন্তু সমস্যা হবে, এবং এমন কোনো দেশ নেই যে সমস্যাগুলো তার সেখানে গিয়ে হিট করবে না। কারণ মধ্যপ্রাচ্যের উপরে সারা পৃথিবীর জ্বালানি নির্ভর করে, প্রায় 70% জাতীয় বেশি। আর সেখানে যদি কোনো সমস্যা হয় তাহলে সারা পৃথিবীতেই সমস্যা হবে, এটা স্বাভাবিক কথা। সুতরাং যাবতীয় সমস্যার মধ্যে দিয়ে বাংলাদেশ চলছে। এখন উচিত ধৈর্যের সহিত আগানো, এবং কোনো অবস্থাতেই যারা সরকারের দায়িত্বে আছেন, যে যেখানে যে মন্ত্রিত্বে আছেন, যে যেখানে যে পদে আছেন, কোনো অবস্থাতেই কোনো ভুল পদক্ষেপ নেওয়া যাবে না, বা কোনো হঠকার সিদ্ধান্ত নেওয়া যাবে না। চিন্তা ভাবনা করে অবশ্যই সেটা দক্ষতার সহিত, বিচক্ষণতার সহিত এবং বুদ্ধি বিবেচনা করে প্রতিটা কাজ কিন্তু করে যেতে হবে। তা না হলে পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দর্শক, আর কোনো কথা আজ বাড়াবো না, আজ এ পর্যন্তই। এবং আগামী এপিসোড আমাদের দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে এখানে শেষ করছি। আরেকটু আবারও করছি, আমাদের কথাগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আরো দর্শকদের কাছে পৌঁছানোর জন্য সহায়তা করবেন। ধন্যবাদ সবাইকে।